মালয়েশিয়ায় যখনই অবৈধ অভিবাসীদের ধরার জন্য সাঁড়াশি অভিযান শুরু হয়, তখন সবচেয়ে বেশি বিপদে পড়ে আমাদের দেশের নিরীহ রেমিটেন্স যোদ্ধারা। কিন্তু এই মানুষগুলোকে ভিটেমাটি বেচিয়ে দালালের খপ্পরে ফেলে নরক যন্ত্রণা দেওয়ার পেছনে মূল কারিগর কারা? তাদেরই একজন বিতর্কিত বেস্টিনেট কোম্পানির মালিক আমিনুল ইসলাম। এই আমিনুল ইসলামের সিন্ডিকেটের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের সময় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছিল। মালয়েশিয়ায় মানব পাচার এবং বিদেশগামী শ্রমিকদের থেকে অতিরিক্ত কোটি কোটি টাকা ফি আদায়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। দুই দেশের মধ্যে সরাসরি বন্দি বিনিময় চুক্তি না থাকলেও কূটনৈতিক চ্যানেলে চাপ সৃষ্টি করে এই অপরাধীকে দেশে ফিরিয়ে আনার সব প্রক্রিয়া গুছিয়ে এনেছিলেন তৎকালীন শেখ হাসিনা সরকার। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন এবং তারেক রহমানের বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পুরো দৃশ্যপট বদলে যায়। আমিনুলকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া শেখ হাসিনা সরকার শুরু করেছিল, তা রাতারাতি বন্ধ করে দেয়া হয়। শুধু তাই নয়, চিহ্নিত এই অপরাধীর সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার। ঘটনা এখানেই শেষ নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ২ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। আর সেখানেই ঘটে সেই চাঞ্চল্যকর ঘটনা। কুয়ালালামপুরের ন্যাশনাল প্যালেসে নির্ধারিত সূচির বাইরে গিয়ে সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে এই চিহ্নিত মানব পাচারকারী আমিনুল ইসলামের সাথে দেখা করেন তিনি। চিহ্নিত অপরাধী আর আন্ডারওয়ার্ল্ডের ডনদের সাথে তারেক রহমানের এই সখ্যতা কিন্তু নতুন কিছু নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা যেন ইতিহাসের পুনরাবৃত্তি। ঠিক যেভাবে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার আগে ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করেছিলেন তারেক রহমান, ঠিক একইভাবে এবার মালয়েশিয়ায় গিয়ে হাত মেলালেন প্রবাসীদের রক্তচোষা অপরাধী আমিনুলের সাথে। এবার নজর ফেরানো যাক দেশের ভেতরের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে। ২০২৪ সালের আন্দোলনের সময় রাজধানীর যে যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি উগ্রতা এবং পুলিশ হত্যার ঘটনা ঘটেছিল, সেখানেই এবার হদিস মিলল এক ভয়ঙ্কর উগ্রবাদী চক্রের। মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করছিল ফাতাহ কমব্যাট সিস্টেম বা এফসিএস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি যাত্রাবাড়ির কোনাপাড়া বালুর মাঠ এলাকায় ঝটিকা অভিযান চালায়। সেখান থেকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় এই চক্রের প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবির সহ মোট ৬ জনকে। গ্রেপ্তারকৃত বাকিরা হল হোসাইন তানিম, মোহাম্মদ জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মোহাম্মদ আবিদুর রহমান এবং মোহাম্মদ বাইজিদ। মার্শাল আর্টের আড়ালে তারা আসলে বড় কোনো নাশকতার প্রশিক্ষণ দিচ্ছিল। এই উগ্রবাদী চক্রের মূল হোতা শাহ আমানত সাবির কিন্তু সাধারণ কেউ নন। তিনি ছিলেন এনসিপির একজন কেন্দ্রীয় নেতা। এই খবরটি সামনে আসার পরপরই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে এনসিপি নিজেদের দায় এড়াতে এবং দলের পিঠ বাঁচাতে তড়িঘড়ি করে সাবিরকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, উগ্রবাদের এই বীজগুলো ঘুরে ফিরে এনসিপি জামাতে কেন? এদিকে মৌলবাদীদের সাংস্কৃতিক সংগঠনেও চলছে চরম অস্থিরতা। ইনকিলাব কালচারাল সেন্টারকে অবৈধভাবে দখল করে মালিকানা দাবি করা জুমা ও জাবের অবশেষে সেখান থেকে বিদায় নিতে বাধ্য হলো। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, তারা এই সেন্টারের আড়ালে হাদি ব্যবসা বা নিজেদের বিশেষ এজেন্ডা চালাচ্ছিল এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে গোপনে জামায়াতে ইসলামের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। বাইরে ক্ষমতার হাত বদল আর ভেতরে উগ্রবাদের এই বিস্তার, সব মিলিয়ে দেশ এক জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে মালয়েশিয়ায় প্রবাসীদের বিপদে ফেলা অপরাধীদের সাথে শীর্ষ নেতৃত্বের বৈঠক, অন্যদিকে মার্শাল আর্টের আড়ালে রাজধানীতে উগ্রবাদী ক্যাম্প, সংস্কৃতির আড়ালে ছদ্মবেশী মৌলবাদী রাজনীতি। সর্বোপরি বাংলাদেশ যাচ্ছে এক গভীর অন্ধকারে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।